সৃজনশীল পদ্ধতিতে পাশের হার বাড়লেও প্রশ্নবিদ্ধ শিক্ষার মান, বিকশিত হচ্ছে না চিন্তা শক্তি। ছাত্ররা যথাযথভাবে জ্ঞান অর্জন করতে পারছে না, তাদের মেধার বিকাশ হচ্ছে না। সংখ্যাগত দিক থেকে অনেক দূরে গিয়েছি আমরা, কিন্তু শিক্ষার মানের দিক থেকে আমরা পিছিয়ে যাচ্ছি। গোল্ডেন এ প্লাসের অসুস্থ প্রতিযোগিতায় কোচিং নির্ভর শিক্ষার্থীরা ফায়দা নিচ্ছেন এক শ্রেণীর শিক্ষক, ব্যবস্থা নেওয়ার কথা বললেন শিক্ষামন্ত্রী। ক্লাসরুমে পর্যাপ্ত পরিমাণে শিক্ষা দিতে হবে, অনুশীলন করতে হবে। গাইড বই, নোট বই আর এই কৌশিক বাণিজ্য এসব থাকবে না, আইন করতেছি আমরা, সব বন্ধ করে দেওয়া হবে। দেখছিলেন বিশেষ শিরোনাম দুপুরের সময়, সঙ্গে আছে আমি ফারজানা মুমু এবং আমি আসাদ আজিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 31st নাইটকে ঘিরে জমজমাট দেশের পর্যটন এলাকাগুলো। কক্সবাজারে থাকছে 3 দিনের বিচ কার্নিভাল, বাড়ছে পর্যটকদের আনাগোনা। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের যান্ত্রিক ত্রুটির মামলায় গ্রেফতার 7 জনকে আজ আবারও তোলা হবে আদালতে, ফের রিমান্ডে নেয়ার আবেদন। রাজধানীর পূর্বাঞ্চলে আগামী বছর শুরু হচ্ছে বাণিজ্য মেলার স্থায়ী কমপ্লেক্স নির্মাণ কাজ। অর্থের অপচয় কমলেও যোগাযোগের সুব্যবস্থা না হলে মিলবে না সুফল, বলছে সংশ্লিষ্টরা। 35 রুশ কূটনীতিককে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র। রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ, ছিন্ন হতে পারে মস্কো ওয়াশিংটন সম্পর্ক, ক্রেমলিনের হুঁশিয়ারি। এবং নিজেদের ভুল শুধরে নেলসনে সিরিজের শেষ ম্যাচে হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্যেই পুরে মাঠে নামবে টাইগাররা। সিরিজ জয়ের পর নির্ভার নিউজিল্যান্ড। সৃজনশীল পদ্ধতিতে সমাপনী পরীক্ষায় পাশের হার আর জিপিএ 5 পাওয়ার পরিমাণ বাড়লেও প্রশ্নবিদ্ধ হচ্ছে শিক্ষার মান। শিক্ষার্থীদের চিন্তা শক্তিকে বিকশিত করার যে উদ্দেশ্য নিয়ে সৃজনশীল পদ্ধতি চালু হয়েছিল তা যে কাজে আসেনি তার প্রমাণ মেলে উচ্চ শিক্ষায় ভর্তি পরীক্ষায় মেধাবীদের অকৃতকার্য হওয়ার খবরে। সৃজনশীল পদ্ধতিতে নয়, এর প্রয়োগের সমস্যা বলে মনে করেন বিশেষজ্ঞরা। শুধু নম্বরের সূচকে শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের মানসিকতা থেকে বের হয়ে আসতে শিক্ষক এবং অভিভাবকদের প্রতি আহ্বান জানান তারা। সাদিয়া আফরিনের রিপোর্ট। সাম্প্রতিক বছরগুলোতে সমাপনী পরীক্ষায় সৃজনশীল পদ্ধতিতে নম্বর বাড়ানোয় পাশের হারের পাশাপাশি বেড়েছে সর্বোচ্চ গ্রেড জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। কিন্তু উদ্বেগের বিষয় হলো পাশের হার আর জিপিএ বাড়লেও মান না বাড়ায় প্রাথমিক স্তর থেকে সর্বোচ্চ ফলধারী এই শিক্ষার্থীদের মেধা হোঁচট খাচ্ছে উচ্চশিক্ষায় ভর্তি পরীক্ষায় 5 নম্বর তুলতে গিয়ে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের অকৃতকার্যতার এই উদাহরণ শিক্ষা ব্যবস্থার জন্য অশনি সংকেত উল্লেখ করে প্রশ্ন নয়, শিক্ষা পদ্ধতি সৃজনশীল করার প্রতি জোর দিলেন শিক্ষাবিদরা। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে তো এমন ভাবে প্রশ্ন করা হয় না যাতে ছাত্ররা না পারে। আমরা বরাবর যেভাবে করে থাকি একইভাবে সেটা করা হয়। ভর্তি পরীক্ষা যে আমাদের পরীক্ষার্থীরা খারাপ করছে, এটা একটা অশনি সংকেত। ছাত্ররা যথাযথভাবে জ্ঞান অর্জন করতে পারছে না, তাদের মেধার বিকাশ হচ্ছে না। শুধুমাত্র পরীক্ষার্থী নয়, শিক্ষার্থীর সত্তাকে প্রাধান্য দিয়ে শিক্ষকদের সৃজনশীল পদ্ধতির প্রায়োগিক দক্ষতা বাড়ানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা। সংখ্যাগত দিক থেকে অনেক দূরে গিয়েছি আমরা, কিন্তু শিক্ষার মানের দিক থেকে আমরা পিছিয়ে যাচ্ছি। সৃজনশীল পদ্ধতিটাকে আমরা যথাসময়ে যথাস্থানে আমাদের শিক্ষার্থীদেরকে এটা তাদের মেধা বিকাশের, মননের বিকাশের জন্য সুযোগ করে দিতে পারছে কিনা, সেখানে সবচেয়ে বড় নিয়ামক বা চালিকা শক্তি হচ্ছেন শিক্ষক। সৃজনশীল পদ্ধতিকে কার্যকর করতে শিক্ষার্থীদের চিন্তা শক্তি ও মননকে শানিত করার পাশাপাশি শিক্ষার্থী এবং অভিভাবকদের জিপিএ 5 প্রাপ্তির অসুস্থ প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসারও পরামর্শ দেন তিনি। মানসম্মত শিক্ষাই এখন হয়ে গেছে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সাদিয়া আফরিন, সময় সংবাদ, ঢাকা। জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসিতে এবারও বোর্ড সেরা রাজশাহী। 3 বছর ধরে ধারাবাহিকভাবে শীর্ষস্থান দখলে রয়েছে এ বোর্ডের। প্রাথমিক শিক্ষা সমাপনী পিএসসিতে ঘুরে দাঁড়িয়েছে বরিশাল বিভাগ। 7ম থেকে পাশের হার এবার দেশ সেরা। সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষক ও অভিভাবকদের আন্তরিকতা ও বোর্ডের ইতিবাচক উদ্যোগে কাঙ্ক্ষিত ফল পেয়েছে শিক্ষার্থীরা।
সাইফুর রহমান রকি ও ফিরদাউস সোহাগের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। গত 2 বছরের মতো এবারও জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসির ফলে সব বোর্ডকে পেছনে ফেলে শীর্ষস্থানে রাজশাহী। তাই শিক্ষার্থীদের আনন্দ আর উচ্ছ্বাসের মাত্রাটা একটু বেশি। এবার রাজশাহী শিক্ষা বোর্ডে জেএসসিতে পাশের হার 97.68, যা 2014 থেকে 2.36 এবং 2015 সালের থেকে 0.21 ভাগ বেশি। এবছর জিপিএ 5 পেয়েছে 40,471 জন, যা গত বছরের চেয়ে সংখ্যায় 12,000 এবং 2014 থেকে প্রায় 20,000 বেশি। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষা বোর্ডের বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টা কার্যকর ভূমিকা রেখেছে। আপডেটেড কোর্স কারিকুলামের সাথে শিক্ষক বন্ধুদের যতটা সম্ভব গাইডলাইন দেওয়া, এই বিষয়গুলো কিন্তু আমরা আরো প্রতিদিনই আমরা একটু বেশি কেয়ারফুল হচ্ছি। আমরা 2টো করে এক্সট্রা তাদের জন্য মডেল টেস্ট নিয়েছি। এই মডেল টেস্ট পরীক্ষাগুলো তাদের অতিরিক্ত চর্চা হয়, যার ফলে এই ফলাফলটা তারা আমাদের সুন্দর দিয়েছে। জেএসসিতে কাঙ্ক্ষিত ফলের স্বপ্ন পূরণে সন্তানদের পাশাপাশি খুশি অভিভাবকরাও। ভবিষ্যতেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা জেলা শিক্ষা বিভাগের। স্কুলের ম্যাডামদের সবার প্রচেষ্টাতে ইনশাআল্লাহ রেজাল্টটা ভালো হয়েছে। সেকশনের সবাই আমরা একসাথে পড়াশোনা করি, আমরা সবাই A+ পেয়েছি। খুব ভালো লাগছে, সারা বছরের কষ্ট সার্থক হয়েছে। আগামীতে যেটুকু অ্যাবসেন্ট আছে বা পাশের হার কম হয়েছে সেটা আমরা উতরিয়ে যেতে পারবো 100% আশা করি আমরা। প্রাথমিক শিক্ষা সমাপনী পিএসসিতে পাশের হার বিভাগ বিবেচনায় শীর্ষস্থান বরিশালের। এবছর এ বিভাগে পাশের হার 99.09। জিপিএ 5 পেয়েছে 10,831 শিক্ষার্থী। বছরের শুরু থেকেই পরিকল্পিত পাঠদানের কারণেই এমন সাফল্য বলে জানান শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকরা। শিক্ষার্থীদের ভালো রেজাল্টের পথ যাতে সফল হয় আমরা আলোচনা করি এবং নির্দেশনা প্রদান করি। সরকারি নির্ধারিত যেসব পরীক্ষা আছে ওগুলোর বাইরেও নিজেদের ক্লাস টেস্টের মাধ্যমে ওদেরকে আরো ইমপ্রুভ করার চেষ্টা করি, যার ফলাফল হিসাবে আজকের এই ভালো ফলাফল বরিশাল বিভাগে। এবছর পিএসসিতে সারা দেশে পাশের হার 98.51 ও জেএসসিতে 93.06। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। ক্লাসরুমে পর্যাপ্ত শিক্ষা না পাওয়া, অতিরিক্ত পরীক্ষা আর গোল্ডেন A+ এর অসুস্থ প্রতিযোগিতায় শিক্ষার্থী ও অভিভাবকরা জিম্মি হয়ে যাচ্ছেন কোচিংবাজ শিক্ষকদের কাছে। শিক্ষাক্রম অনুযায়ী ক্লাস নিতে না পারা সহ বইয়ের বাড়তি চাপের অজুহাত শিক্ষকদের। এদিকে এখন পর্যন্ত নতুন আইন ও নীতিমালা তৈরিতে ব্যস্ত শিক্ষা মন্ত্রণালয়। কোচিং বাণিজ্য নিয়ে শাতিলা শারমিনের 2 পর্বের ধারাবাহিকের আজ দ্বিতীয় ও শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন শামসুল হক প্রিন্স। স্কুলে সমস্যা হচ্ছে যে স্টুডেন্ট বেশি থাকে, কিন্তু সময়টা কম থাকে, এই জন্য পড়া বোঝা যায় না ভালো মতো। অন্য ব্যাচে বা কোচিং এ যেখানে দেখা যায় যে সময় অনেক দেওয়া যায়, আবার স্টুডেন্টও কম থাকে। কোচিং যতক্ষণ পড়ে ততক্ষণই লেখায়, যা পড়ে তারাই লেখায়। মিস বলে তোমরা কোচিং থেকে লিখবা না, বইয়ের থেকে লিখবে, কিন্তু বইয়ে অল্প পড়া থাকে, সেগুলো লিখলে নাম্বার দেয় না। মডেল কোশ্চেনগুলো আছে সেগুলো দেখায়, পরীক্ষা নেয়, মডেল টেস্ট নেয়। আমাদের এতগুলো করতে মাত্র 45 মিনিট দেয়, তো তাই পড়াশোনার চাপটা একটু বেশি হয়ে যায়। চাপ তো প্রচুর থাকে, বাবা-মার থেকে চাপ আসে, শিক্ষকদের থেকে চাপ আসে। কলেজে জিপিএ 5 না পেলে ভর্তি ভালো চান্স পাবে না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এক তথ্য মতে দেশের প্রতিটি পরিবার গড়ে শিক্ষা খরচে প্রায় 30% ব্যয় করে প্রাইভেট টিউশনি এবং কোচিং এর পিছনে। এত টাকা খরচ করার পরেও সন্তান কতটা মানসম্পন্ন শিক্ষা পাচ্ছে তা নিয়ে সন্দিহান অভিভাবকেরা। পরীক্ষার সাজেশন অনুযায়ী পড়াতে গিয়ে মূল বিষয়টা থেকে আমরা অনেক দূরে সরে গেছি, যে বেসিক যেটা সেটাই হয়তো আমাদের ভালো করে উঠছে না। এত কিন্তু ডিফিকাল্ট না, কিন্তু আমরা নিজেরাই ডিফিকাল্টের মধ্যে চলে আসছি, আমরাই আমাদের জন্য দায়ী। বহন করতে পারবে 1 কেজির মাল, তাকে যদি 5 কেজি দেওয়া হয় তাহলে হবে কি করে? যার জন্য বাধ্য হয়ে মা বাপরা কোচিং এ দিচ্ছে। বাচ্চা স্কুলে দেওয়া, স্কুলে নেওয়া এবং বাচ্চাকে বাসায় দেখানোর যে সময়টা, এটা আমাদের জন্য খুবই একটা কষ্টদায়ক হয়ে যায়। আমরা মারা একটা প্রতিযোগিতায় নামছি, দেখা যায় আমি সবাই চাচ্ছি যে আমার বাচ্চা ভালো করুক, প্লেস করুক। বইয়ের বাড়তি চাপে শিক্ষাক্রম অনুযায়ী ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না বলে অজুহাত শিক্ষকদের। কারিকুলামের যে সময়টা নির্ধারণ করা হয়েছে তার চেয়ে আমরা প্রায় প্রতি বিষয়ই 100 থেকে 140 মিনিট কম পড়াচ্ছি। শিক্ষাবিদরা জানালেন, পাঠ্যক্রম আর বইয়ে পরিবর্তন আসলেও স্কুলের পড়ানোর ধরনে কোনো পরিবর্তন আসেনি। ক্লাসরুমে পর্যাপ্ত পরিমাণে শিক্ষা দিতে হবে, অনুশীলন করতে হবে, যে শিক্ষকরা যাতে ওই ক্লাসরুমকেই গুরুত্ব দেন।
পরীক্ষা কমিয়ে এনে নতুন আইন ও নীতিমালা তৈরি করা হচ্ছে বলে জানালেন শিক্ষামন্ত্রী। খুবই অনৈতিক এবং তাদের পেশার সাথে কোনোভাবেই সঙ্গতিপূর্ণ না। বন্ধ যদি বলেন এই অর্থে বাণিজ্য বন্ধ করতে চাই, এইটা দেখার জন্য যে আমরা সত্যিই কঠিন কিনা হয়ে গেছে কিনা, বেশি হয়ে গেছে কিনা, কি ব্যবস্থা নেওয়া উচিত। এই যে পরীক্ষা পদ্ধতিটা চলবে না, তো আমি বলেই আসতেছি যে আমাদের সংস্কার করতেই হবে, শর্ট করে নিয়ে আসতে হবে। জানালেন পরিবর্তন আসবে আমূল শিক্ষা ব্যবস্থায়। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। বাণিজ্যিক উদ্দেশ্যে পরিচালিত কোচিং সেন্টার ও গাইড বই আইন বন্ধ করে দেয়া হবে বলে আবারও হুঁশিয়ার করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সকালে রাজধানীর ধানমন্ডিতে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ মিলনায়তনে এ মন্তব্য করেন মন্ত্রী। এ সময় তিনি অভিযোগ করেন, যাদের ছেলেমেয়েরা দেশের বাইরে লেখাপড়া করছে তারাই না বুঝে পিএসসি জেএসসি পরীক্ষার বিরোধিতা করে। পাশাপাশি শিক্ষার্থীদের বিশ্বমানের মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান মন্ত্রী। গাইড বই, নোট বই আর এই কোচিং বাণিজ্য এসব থাকবে না, আইন করতেছি আমরা, সব বন্ধ করে দেওয়া হবে। সবাইকে পড়াইতে হবে, পরীক্ষা আমরা একটা করেছি, বেশি নম্বর পাবে সে বৃত্তি পাবে। এই যুক্তিটাকেও মানতে চায় না কেন? কারণ তার বাচ্চা তো বিদেশে আছে, তারা বুঝতে পারেন না তার কি অবস্থা। আজকে যদি আমাদের এইসব পরীক্ষা না থাকতো অনেক বাচ্চা আসতো না, কারণ এই সার্টিফিকেট পাওয়ার আশায় আসে, তার একটা আত্মবিশ্বাসও হয় এবং স্কুলেও আসে, টিকেও থাকে। সব সাহায্যের মধ্যে বড় বিষয়। দুপুরের সময় আরো থাকছে। টাঙ্গাইলে বিভিন্ন সাব রেজিস্ট্রি অফিসে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। প্রকাশ্যেই চলছে অবৈধ অর্থ আদায়, ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটির মামলায় গ্রেফতার বাংলাদেশ বিমানের 7 কর্মকর্তাকে আজ আবারও তোলা হচ্ছে আদালতে। প্রথম দফায় 7 দিনের রিমান্ড শেষে আরও জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় দফায় রিমান্ডের আবেদন করা হবে। পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আদালতে হাজির করে তাদের 10 দিনের রিমান্ড চাওয়া হবে। এর আগে 20 ডিসেম্বর রাতে বাংলাদেশ বিমানের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগের পরিচালক এস এম আসাদুজ্জামান বাংলাদেশ এয়ারলাইন্সের 9 প্রকৌশলীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করেন। পরে 21 ডিসেম্বর রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিমানের 7 কর্মকর্তাকে গ্রেফতার করে পুলিশ। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, দলের ক্ষতি পুষিয়ে নিতে বিএনপি আগামী নির্বাচনে অংশ নিলেও তাদের পরিণতি হবে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের মতোই। আর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হানিফ বলেছেন, জয়লাভের সুযোগ নেই বলে বিএনপির দৃষ্টিতে কোনো নির্বাচনই সুষ্ঠু হবে না। দুপুরে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এক যৌথ সভায় তারা একথা বলেন। তাদের কর্মসূচি আজকে বাস্তবায়ন করতে পারে না, যে কোনো কর্মসূচি দিলে সেই কর্মসূচি সফল হয় না, এমন একটা অবস্থা তারা এসেছে। আজকে বাংলাদেশে তাদের ক্রমান্বয়ে তাদের অস্তিত্ব বিলুপ্তির পথে চলে এসছে, যেহেতু নির্বাচনে তারা অংশগ্রহণ করে নাই। আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করে তাদের সেই অবস্থা পুনরুদ্ধার করার জন্য চেষ্টা করছে। নারায়ণগঞ্জের নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং আগামী দিনেও নির্বাচনে তারা অংশগ্রহণ করবে। তাদের যে ক্ষতি, সেই ক্ষতি পিছু নেওয়ার জন্য, কর্মীদেরকে বাঁচাবার জন্যই তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। সেই নির্বাচনে তাদের অবস্থা নারায়ণগঞ্জের নির্বাচনের মতো অবস্থাই হবে, এটা আমাদের বিশ্বাস আছে। 5 জানুয়ারিতে আমরা সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা দিবস আমরা পালন করব। বিএনপি বলছে তারা গণতন্ত্র হত্যা দিবস পালন করবে। যারা ভোটাধিকার হরণের জন্য সেদিকে 47 জন মানুষকে হত্যা করেছিল, সেই হত্যাকারীদেরকে, এই ভোটাধিকার হরণকারীদেরকে 5ই জানুয়ারিতে কোনো কর্মসূচি রাজপথে পালন করতে এই দেশের জনগণ দিবে না। তাদের কাছে কোনো নির্বাচনই তাদের কাছে সুষ্ঠু হবে না, কারণ কোনো নির্বাচনে তাদের আর জয়লাভ করার কোনো সুযোগ নেই। আসুন, আগামী জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে অংশ নেওয়ার জন্য এখন থেকে প্রস্তুতি নিন। আর ভুল রাজনীতি করে দলটাকে আর ধ্বংসের দিকে নিয়ে যাবেন না। নির্বাচন বা আন্দোলন যাই হোক, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে বর্তমান সরকারকে হটানোর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। তিনি বলেন, নিজের দলের ত্যাগী নেতাদের মূল্যায়ন ও পরিকল্পিত আন্দোলনের রূপরেখা নেই বলেই এই সরকার বিএনপির উপর চেপে বসেছে। দুপুরে রাজধানীর ভাসানী মিলনায়তনে এক আলোচনায় এসব কথা বলেন আব্দুল্লাহ আল নোমান। আমরা লক্ষ্য করছি আমাদের দলেও আমরা সেভাবে মূল্যায়িত হচ্ছি না অথবা মূল্যায়ন করছি না, এবং মূল্যায়িত হচ্ছি না, মূল্যায়িত করছি না যদি হয়,
তাহলে স্বৈরাচারী শাসক আমার কাঁধের উপরে বসে আছে, আরো ভালোভাবে এক পা দিয়ে হাতে এখন দো পা দিয়ে মাথার চুল ধরে আমাকে ঠিক তার মতো করে ব্যবহার করবে। আসুন সকলে মিলে যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে ভোটে হোক, আন্দোলনে হোক, পরাজিত করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করি। নিরাপত্তার স্বার্থে সন্ধ্যার পর উন্মুক্ত মঞ্চে কোনো অনুষ্ঠান না থাকলেও 31st নাইটকে ঘিরে জমজমাট পর্যটন শহর কক্সবাজার। থাকছে টানা 3 দিনের বিচ কার্নিভাল। আসতে শুরু করেছেন বিপুল সংখ্যক পর্যটক। টুরিস্ট পুলিশ বলছে পর্যটকদের জন্য পুরো কক্সবাজারকে নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হবে। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে 31st নাইট মানেই আনন্দ, উল্লাস আর উৎসবে মেতে ওঠা। তবে এবারও নিরাপত্তার স্বার্থে সন্ধ্যার পর থেকে উন্মুক্ত স্থানে সব ধরনের অনুষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। কিন্তু তারপরও পর্যটকদের কক্সবাজারে ভ্রমণে আগ্রহের কোনো কমতি নেই। আসতে শুরু করেছে পর্যটকরা, আর শতভাগ অগ্রিম বুকিং হয়েছে 4 শতাধিক হোটেল, মোটেল, গেস্ট হাউস ও রিসোর্টগুলোর রুম। আর পর্যটকদের আকর্ষণ বাড়াতে অভিজাত হোটেলগুলো আয়োজন করবে বিশেষ অনুষ্ঠান। প্যাকেজগুলি বা আমাদের যেই আমরা ডিজের যে ইয়াগুলো রেখেছি, তারা আমি মনে করি পর্যটক যারা আসবেন তারা এই 31st নাইটটাকে খুব ভালোভাবে সুন্দরভাবে কিন্তু তারা উদযাপন করতে পারবেন। অন্যান্য বছর থেকে এবার আরো স্বতঃস্ফূর্তভাবে আরো গর্জিয়াস ভাবে পালন করব। অত্যন্ত জাঁকজমকপূর্ণ এবং আড়ম্বর ভাবে এইবারে 31 ডিসেম্বর এখানে যারা আসবেন তারা উদযাপন করতে পারবেন। পর্যটকদের আনন্দ দিতে 3 দিনব্যাপী বিচ কার্নিভালে নানা ধরনের আয়োজন থাকছে বলে জানালেন পর্যটন কর্পোরেশনের এই কর্মকর্তা। সকাল 11টা থেকে শুরু করে সন্ধ্যা 6টার ভিতরে আমরা সবকিছুই করবো, শেষ করব এবং এখানে সব প্রমিনেন্ট আর্টিস্টরা এখানে পারফর্ম করবে এবং ট্যুরিজম বিষয়ের বিভিন্ন ইয়েগুলো অ্যাট্রাকশনসগুলো আমরা তুলে ধরবো এখানে। আশা করি এখানে কক্সবাজারে যারা বেড়াতে আসবেন এবং কক্সবাজারবাসী যারা আছেন সবাই এটি উপভোগ করবেন প্রাণ ভরে। টুরিস্ট পুলিশের কর্মকর্তা জানালেন জেলা পুলিশের সাথে সমন্বয় করে পর্যটকদের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। 30 থেকে 1 তারিখ পর্যন্ত যে কার্নিভাল রয়েছে সেজন্য আমাদের নিরাপত্তা চাদর এই বিচে অব্যাহত থাকবে এবং এই আগামী মাস পর্যন্ত এই পর্যটন মৌসুমে যারা পর্যটক আসবেন আশা করি তারা স্বাচ্ছন্দ্যে এবং নিরাপদে ভ্রমণ করতে পারবেন। এবার বছরের শেষ দিনটিতে পর্যটকদের আগমন অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে যাবে বলে আশা করছেন পর্যটক সংশ্লিষ্টরা। সময় সংবাদ, কক্সবাজার। জঙ্গিবাদকে পুরোপুরি শেষ না করা পর্যন্ত পুলিশের অভিযান চলবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক শহীদুল হক। তিনি আরো বলেন, বেশিরভাগ জঙ্গিদের গ্রেফতার করা হয়েছে, বাকিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। সকালে ময়মনসিংহে পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। এর আগে পুলিশ মহাপরিদর্শক মিডিয়া সেন্টার ও সিসিটিভি কন্ট্রোল রুমের উদ্বোধন করেন। গাজীপুরের শেষ সীমানা থেকে ময়মনসিংহ শহরের গুরুত্বপূর্ণ সড়কে এই সিসিটিভির আওতায় নিয়ে আসা হয়েছে। পরে পুলিশ মহাপরিদর্শক 31st নাইটকে ঘিরে বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থার কথা জানান। 31st নাইট নববর্ষের আগমন, এই ব্যাপারে আমাদের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা কিছু বিধিনিষেধ দিয়েছি। আমরা বলছি বড় বড় শহরগুলিতে সন্ধ্যার পূর্বে অনুষ্ঠান শেষ করতে হবে এবং সন্ধ্যার পরে ইনডোর কোনো অনুষ্ঠান হলে সেগুলি থাকবে। আমরা আশা করি এবারও শান্তিপূর্ণভাবেই এই 31st নাইট উদযাপিত হবে। ভায়োলেন্ট এক্সট্রিমিস্ট তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে অথবা তারা অপারেশন নিহত হয়েছে। এরপরও আরও যারা আছে তাদেরকে আমরা গ্রেপ্তার করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই দেশে জঙ্গিবাদের মূল উৎপাদন না করা পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। এবারও শেরেবাংলা নগরে বসছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 22তম আসর। তবে বাণিজ্য সচিব জানান, আগামী বছর রাজধানীর পূর্বাঞ্চলে মেলার স্থায়ী কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু হচ্ছে। ইতোমধ্যে চীনের সাথে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর হয়েছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মতে স্থায়ী ভেন্যু হলে প্রতি বছর মেলা স্টল ও অবকাঠামো নির্মাণ বাবদ বিপুল অর্থের অপচয় কমবে। তবে যোগাযোগের সুব্যবস্থা ছাড়া এর সুফল পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শৌলি। বাণিজ্যের প্রসারে রফতানি মেলার নাম পরিবর্তন করে 1995 সালে রফতানি উন্নয়ন ব্যুরো ও বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে যাত্রা শুরু হয় মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। 21 বছর ধরে শেরেবাংলা নগরের সচিবালয়ের জন্য সংরক্ষিত জায়গায় হচ্ছে দেশের সর্ববৃহৎ এই বাণিজ্য মেলা।
কিন্তু ভেন্যুটি স্থায়ী না হওয়ায় প্রতি বছরই মেলার অবকাঠামো নির্মাণে ব্যয় হচ্ছে কোটি কোটি টাকা। অন্যদিকে সময় মতো স্টলের কাজ শেষ না হলে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়। এ অবস্থায় চীনের অর্থায়নে 800 কোটি টাকা ব্যয়ে পূর্বাঞ্চলে স্থায়ী কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু হচ্ছে। অক্টোবর থেকে পুরো কাজটা শুরু হবে। 3 বছরের মাথায় একটা অত্যাধুনিক স্থায়ী প্যাভিলিয়ন তৈরি হবে। সেখানে 900-র মতো স্টল আয়োজন করা যাবে। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে অংশগ্রহণকারীরা দ্রুত স্থায়ী ভেন্যু নির্মাণের দাবি জানিয়েছেন। তবে যোগাযোগের সুব্যবস্থা না থাকলে পূর্বাঞ্চলে মেলায় জনসমাগম হবে না বলে মনে করেন সংশ্লিষ্টরা। পার্মানেন্টলি কোনো ভেন্যু হয় সেই ক্ষেত্রে অনেকটা চিপ রেটে আমরা কাজ করতে পারবো। অনেক স্পেস আছে, অনেক বড় করে করা যাবে, কিন্তু কমিউনিকেশনটা ভেরি ইম্পর্টেন্ট। এই মুহূর্তে মানুষ পূর্বাঞ্চলে গিয়ে একটা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে অংশগ্রহণ করতে ইচ্ছুক হবে কিনা এটা হচ্ছে গিয়ে কথা। ওইখানে যাওয়ার জন্য যে হ্যাসেলগুলো নিতে হবে আমাদের কনজিউমারদের, ক্রেতাদের, সেই হ্যাসেলটা নিতে চাবে না। এদিকে মাত্র একদিন বাকি থাকলেও 22তম বাণিজ্য মেলার এখনো সব স্টল বরাদ্দ ও সৌন্দর্য বর্ধনের কাজ শেষ হয়নি। তবে ইপিবির আশা নির্ধারিত সময়ের মধ্যেই সব কাজ শেষ হবে। ওখানে বিভিন্ন মালামাল ছড়িয়ে ছিটিয়ে আছে, আসলে নির্মাণ কাজ করলে যা হয়, কিন্তু আমরা আশা করি 1 তারিখের পূর্বেই প্রস্তুতি যেটা দরকার আমরা সেটা সম্পন্ন করতে পারবো। স্টল যে বরাদ্দের বিষয়টি কিছু বাকি আছে, আমাদের টার্গেট হলো কোনোটা যাতে ফাঁকা না থাকে। শুধু মেলার মূল অবকাঠামো ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা তৈরিতে এবছর ইপিবির ব্যয় হয়েছে 18 কোটি টাকা। আর এক একটা স্টল ও প্যাভিলিয়ন নির্মাণে অংশগ্রহণকারীদের ব্যয় হচ্ছে কয়েক লাখ থেকে 1 কোটি টাকা পর্যন্ত। হাজারি শিউলি, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। রাজশাহীতে তৈরি হচ্ছে উন্নত মানের খেজুরের মশলা গুড়। বাড়ছে চাহিদা, সরবরাহ হচ্ছে ঢাকা সহ সারা দেশে। পোশাক কারখানার শ্রমিকদের মাসিক মোট বেতন 16,000 টাকা করার দাবিতে বিক্ষোভ করেছে শ্রমিকরা। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেন তারা। গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আয়োজনে বিক্ষোভে অংশ নেন পোশাক শ্রমিক ও ট্রেড ইউনিয়নের নেতারা। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বেতন বাড়ানোর দাবিতে আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভের পর 50 জনেরও বেশি শ্রমিক ও নেতাকে গ্রেফতার করা হয়েছে। এখন চলছে শ্রমিক ছাঁটাই। এছাড়া আন্দোলনে জড়িত শ্রমিকদের বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতিও দেখানো হচ্ছে। বক্তারা বলেন, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় শ্রমিকদের বেতন বৃদ্ধি এখন সময়ের দাবি। দু 2018 সালের আগে পোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো গঠন করা হবে না বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। তবে মালিকদের সাথে আলোচনা করে বর্তমান মজুরি কাঠামো পুনর্গঠন হতে পারে বলেও জানান তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের 15তম দ্বিবার্ষিক কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন নৌপরিবহন মন্ত্রী। এ সময় ট্রেড ইউনিয়নের নামে অযৌক্তিক আন্দোলন না করতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান তিনি। বেআইনিভাবে ছাঁটাই না করে শ্রমিকদের সাথে আলোচনা করে যে কোনো সমস্যা সমাধানে মালিকদের অনুরোধ করেন শাহজাহান খান। বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য সেই লক্ষ্য অর্জন করবে। ট্রেড ইউনিয়ন করার অর্থ এই নয় যে কোনো হটকারিতা, ট্রেড ইউনিয়ন অর্থ এই নয় কোনো সন্ত্রাস। ট্রেড ইউনিয়ন আন্দোলন করবে, আন্দোলন শুধুমাত্র কোনো ভাঙচুর ট্রেড ইউনিয়ন আন্দোলন নয়। 2018 সালে মজুরি বৃদ্ধি হবে এবং এর আগে আমরা কিন্তু মজুরির যে বৃদ্ধির বিষয়টি সেটা কিন্তু রিভিউ করা যায়, আইনি আছে। ইনশাআল্লাহ আমি আশা করি খুব শীঘ্রই বসে মালিকদের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়টা আমরা সমাধান করব। সরকারের সদিচ্ছার অভাবেই দেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা ও নির্যাতনের ঘটনা ক্রমেই বাড়ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নামে একটি সংগঠন। দুপুরে রাজধানীতে সংবাদ সম্মেলনে 2016 সালে সংখ্যালঘুদের উপর নির্যাতনের চিত্র তুলে ধরে সংগঠনটি। এতে জানানো হয়, চলতি বছর হত্যাকাণ্ডের শিকার হয়েছেন 98 জন সংখ্যালঘু। হত্যার হুমকি, হত্যা চেষ্টা বা হামলার শিকার হয়েছেন প্রায় 13,000। নিখোঁজ 22 জন, ধর্ষণের শিকার 26, অপহরণ 38, উচ্ছেদের শিকার 210, মন্দিরে হামলা ও শ্রমিক 141, বসত বাড়িতে হামলা 2,328টি সহ নির্যাতনের ঘটনা 15,054 বলে দাবি করেছে হিন্দু মহাজোট। ব্রিফিংয়ে এটা জানানো হয়, হত্যা বা নির্যাতনের ঘটনায় মামলা করা হলেও কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না। বক্তারা জানান, এ ধরনের ঘটনা আড়াল না করে অপরাধী যেই হোক তাকে শাস্তির আওতায় আনলে পরিস্থিতির উন্নতি ঘটবে।
অ্যানিমেশন শিল্পের মাধ্যমে জনগণের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দেশের উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সকালে রাজধানীর ধানমন্ডির অ্যালিয়ান্স প্রসেসে অ্যানিমেলা 2016 এর উদ্বোধনী শেষে তিনি একথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, অ্যানিমেশন শুধু বিনোদন নয়, জঙ্গি সন্ত্রাসীদের বিরুদ্ধে জনসচেতনতাও তৈরি করা সম্ভব। এ সময় তিনি প্রসেস গ্যালারিতে বাংলাদেশের অ্যানিমেটরদের নির্মিত বিভিন্ন চিত্র ঘুরে দেখেন। বাংলাদেশে অ্যানিমেশন শিল্পের অগ্রগতির জন্য প্রশংসা করেন মন্ত্রী। অ্যানিমেশন এন্ড গেমিং ইন্ডাস্ট্রি এটা এমন একটা শিল্প যেখানে আপনার শিল্পীরা জড়িত, সরাসরি জড়িত, তাদের আঁকতে হয়, এবং প্রযুক্তি জড়িত, অর্থাৎ অ্যানিমেশনের যে প্রযুক্তি, সেই প্রযুক্তিটা শিখতে হবে, আপনাকে অ্যাপ্লাই করতে হবে। সুতরাং শিল্পী এবং প্রযুক্তির সম্মিলনে অ্যানিমেশন অ্যান্ড গেমিং ইন্ডাস্ট্রিটা বিকাশ লাভ করবে। টাঙ্গাইলে বিভিন্ন উপজেলার সাব রেজিস্ট্রি অফিসে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নানা অজুহাতে প্রকাশ্যেই চলছে দলিল লেখক ও সাব রেজিস্ট্রারদের অর্থ আদায়ের মহোৎসব। অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। টাঙ্গাইল প্রতিনিধি কাদির তালুকদারের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইল সদর, গোপালপুর ও ভুয়াপুর উপজেলার সাব রেজিস্ট্রি অফিসে প্রতিনিয়ত চলছে নানা অনিয়ম ও দুর্নীতি। দলিল গ্রহীতাদের অভিযোগ, বিভিন্ন কৌশল অবলম্বন করে ইচ্ছামতো টাকা হাতিয়ে নিচ্ছেন দলিল লেখকরা। আবার কখনো কখনো ভূমি কর্মকর্তাদের নাম ও সিল স্বাক্ষর ব্যবহার করে ভুয়া কাগজ তৈরি করে সাব রেজিস্ট্রারের সহযোগিতায় জমি শ্রেণী পরিবর্তন করে দলিল করে দিচ্ছেন তারা। এতে সাধারণ মানুষের দুর্ভোগের পাশাপাশি বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার। তারা অনেক কস দেখায় যে অমুকখানে টাকা দিতে হবে, আবার খারিজের নাম করে টাকা নেয়। বলে যে 11% নিল ব্যাংক জমা, আর 1% করে নেয়। আর যদি দলিলে আগে ভুল থাকে তো মোটা অঙ্কে টাকা নেয় ওটা। এইভাবে আমরা নিরুপায় দিয়েছি, কি করব। তবে দলিল লেখকদের দাবি, সরকার নির্ধারিত নির্দিষ্ট কোনো ফি না থাকায় এবং তাদের বেতন ভাতা না দেয়ায় বাড়তি টাকা আদায় করছেন তারা। 500, 1000 বা 1500, বড় দলিল হইলে 2000, 3000 এই পরিমাণ আমরা নিয়ে থাকি। অফিসের কাউকে দিতে হয় না, মানে অফিসে একটু সম্মানজনক হিসাবে একটু তাদের পারিশ্রমিক যদি দেওয়ার নিয়ম নাই, আমরা সাধারণভাবে কিছু 100-200 টাকা করে এই হিসাবে আর কি আমরা অফিসে দিয়ে থাকি। এদিকে অনিয়ম দুর্নীতির লিখিত অভিযোগ না থাকলেও বিষয়টি খতিয়ে দেখার কথা জানালেন জেলা রেজিস্ট্রার। আর জেলা প্রশাসক বলছেন, অসৎ উপায় অবলম্বন করে কেউ জমি শ্রেণী পরিবর্তন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটা সদর সাব রেজিস্ট্রার কোয়ারি করে আমি প্রয়োজনীয় তাৎক্ষণিকভাবে আমি চেষ্টা করবো যে এটাকে যাতে করা যায়, নির্মিত করা। শ্রেণী পরিবর্তন একমাত্র কালেক্টর, জেলা প্রশাসক এবং মন্ত্রণালয় এভাবে এর মাধ্যমে হয়ে থাকে। ওই রেজিস্ট্রি অফিসে কেউ শ্রেণী পরিবর্তন করতে পারবে না, এবং যদি কোনো কিছু এরকম আমাদের নজরে আসে অবশ্যই তাকে আইনের আওতায়। জেলায় 12টি উপজেলায় সাব রেজিস্ট্রি অফিস রয়েছে 12টি। সময় সংবাদ, টাঙ্গাইল। খেজুরের রস আর খেজুরের গুড় ছাড়া যেন অপূর্ণই থেকে যায় শীত মৌসুম। এ কারণে মুখরোচক খেজুরের গুড় তৈরির ব্যস্ততা দেখা যায় গ্রামাঞ্চলে। রাজশাহীর 4 উপজেলায় ভেষজ নির্যাস মিশিয়ে তৈরি হচ্ছে খেজুরের মশলা গুড়। গুণগত মান উন্নত হওয়ায় বাড়ছে এর চাহিদাও। উপজেলার হাটগুলোতে পাইকারদের সমাগমে গুড় যাচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে। ভালো দাম পেয়ে খুশি গাছি ও ব্যবসায়ীরা। আব্দুস সালামের তোলা ছবিতে রাকিবুল হাসানের প্রতিবেদন। কাঁধের বাহুকে রসের হাড়ি নিয়ে গান গাইতে গাইতে আসছে গাছি। তখনও কুয়াশার চাদর ছাড়েনি গায়ের পথঘাট। গাছে গাছে রসের হাড়ি, টইটুম্বুর। শীত উপেক্ষা করে রস সংগ্রহে গাছিরা ছুটছেন গাছ থেকে গাছে। সে রস জাল দিয়ে প্রস্তুতি চলছে সুস্বাদু ও নিরাপদ গুড় তৈরির কাজ। ইতোমধ্যে কৃষি বিভাগ হাইড্রোজ মুক্ত গুড় তৈরিতে কৃষকদের উদ্বুদ্ধ করেছে। এতে ভেষজ উপায়ে ঢেঁড়স গাছের কাণ্ড, শিমুল কাণ্ড ও ঘৃতকুমারীর রস দিয়ে গুড় পরিশোধন করা হচ্ছে। সাথে গুড় আকর্ষণীয় ও পুষ্টিমান বজায় রাখতে দেয়া হচ্ছে এলাচ, দারুচিনি সহ নানা মশলা।
গুণগত মান উন্নত হওয়ায় গুড়ের অর্ডার বাড়ছে ব্যবসায়ীদের কাছে, আর ভালো দাম পেয়ে খুশি তারা। গাছ টাছ লাগা, সকালে রস নামাইলি আসি আকার তুললি জাল দিয়ে গাছ গাছা দিয়ে রসটা ফিনিশিং করি। ভিত্তি কাঞ্চনের রস আর হচ্ছে আপনার ওই বিভিন্ন মশলা দিয়ে গুড়টাকে খাওয়ার উপযুক্ত তৈরি করে। এই গুড়টার খুবই চাহিদার জন্য আমি মশলা দিয়ে এই ভাগে গুড় তৈরি করি। ব্যবসায়ীরা বলছেন বাজারে চিনির দাম বৃদ্ধি ও হাইড্রোজ মেশানো সোনালী চকচকে সাদাটে গুড়ের পরিমাণ কম, তাই ভেষজ নির্যাসে মশলার গুড় বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকা দরে, খুচরা বাজারে যার মূল্য 95 টাকা পর্যন্ত। মশলা যা গুড় বানাই আমার গুড় খুব উন্নত এবং এই বাজারে গুড়ের দাম খুব ভালো পাই আমরা। এগুলো আমরা ঢাকা, বরিশাল বিভিন্ন জায়গায় পাঠায় দিই। আর নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ফিটকিরি ও হাইড্রোজ মুক্ত গুড় উৎপাদনে কৃষকের উদ্বুদ্ধকরণ কর্মসূচি অব্যাহত রাখা হবে জানালেন জেলার এই কৃষি কর্মকর্তা। তাদেরকে উদ্বুদ্ধ করছি যে ভেষজ কিছু গাছ আছে যেগুলো দিয়ে এই পরিষ্কারের কাজ করা যায়, যেটা অ্যালোভেরা আছে, আমাদের বন ঢেঁড়স একটা আছে, এগুলা যদি আমরা ব্যবহার করি তাহলে এই পরিষ্কারের কাজটা হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্য মতে জেলার 4 উপজেলায় রস সংগ্রহের উপযোগী 81,000-এর বেশি খেজুর গাছ রয়েছে। একটি গাছ থেকে প্রতি শীত মৌসুমে 25 কেজি গুড় তৈরি করার মতো রস সংগ্রহ করা যায়। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় সাইবার হামলার অভিযোগে 35 রুশ কূটনীতিককে 3 দিনের মধ্যে দেশ ছেড়ে যেতে বলেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি মেরিল্যান্ড ও নিউ ইয়র্কের রুশ কম্পাউন্ড বন্ধ করে দেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে ওয়াশিংটন ডিসির রুশ দূতাবাস এবং সান ফ্রান্সিসকো কনসুলেটের 35 কূটনীতিককে অগ্রহণযোগ্য আখ্যায়িত করে আগামী 72 ঘণ্টার মধ্যে পরিবার সহ তাদেরকে যুক্তরাষ্ট্র ছেড়ে যেতে বলা হয়। এছাড়া রুশ গোয়েন্দা সংস্থা GRU এবং রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস সহ 9টি সংস্থার উপরও নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এদিকে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের পরপরই দ্রুত পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তকে অপ্রত্যাশিত ও আগ্রাসী উল্লেখ করে একে অবৈধ ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে উল্লেখ করেছেন। বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের খবর। সিরিজের তৃতীয় ওয়ানডে হোয়াইট ওয়াশ এড়ানোর ম্যাচ হলেও আগের দিন অনুশীলনে নামেননি মাশরাফি সাকিবরা। যদিও ভুলসূত্রে সিরিজের শেষ ম্যাচে টাইগাররা জয়ের লক্ষ্যে মাঠে নামবে বলে জানান সাব্বির রহমান। এদিকে সিরিজ নিশ্চিত করা নিউজিল্যান্ডও কোনো অনুশীলন করেনি। আগামীকাল ভোর 4টায় সেক্সটন ওভালে সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে দুদল। মুস্তাফিজুল হক আকাশের ক্যামেরায় নিউজিল্যান্ড থেকে আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। ইতিহাসে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে জয়ের খুব কাছে গিয়েও স্বপ্নিল জয়টি চলে গেছে দূর বহুদূর। ম্যাচের আগের দিন ব্যাট প্যাড ব্যাগে তোলা ছিল টাইগারদের। একটু ভারমুক্ত থাকতেই তামিম, সাকিব, তাসকিনরা এদিন সকাল কাটিয়েছেন নিজেদের মতো করেই। তবে সবার চোখে মুখে জয়ের তৃষ্ণা ফুটে উঠেছিল স্পষ্টই। 2010 আর 2013 সালে নিজেদের মাটিতে নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করা বাংলাদেশ ক্রিকেট দল এবার উল্টো হোয়াইট ওয়াশের শঙ্কায়। তবে টিম হোটেলে ক্রিকেটারদের সাথে কথা বলে জানা গেল তাদের সংকল্প একটাই, শুধুই চাই জয়। আমরা সবসময় চাই ম্যাচ জেতার জন্য। যে সুযোগটা কালকে পেয়েছেন এটা অনেক বড় একটা অপরচুনিটি পেয়েছিলাম আমরা ম্যাচ জেতার, ম্যাচটা লেভেল করার জন্য, বাট অপরচুনিটিটা আমরা মিস করে ফেলছি। নেক্সট টাইম যদি কোনো অপরচুনিটি এরকম আসে তো আমরা ইনশাল্লাহ এটা ক্যাপ করার চেষ্টা করবেন। এই কন্ডিশনে আপনারা সবাই জানেন যে নিউজিল্যান্ড কন্ডিশন অনেক টাফ, বাট আমরা চেষ্টা করবো আমাদের ভালো ক্রিকেটটা খেলা। বাট আমরা 2টা ম্যাচে আমরা চেষ্টা করছি ভালো খেলা, বাট কিছু কিছু মিস্টেক ছিল। এখানে অনেকে মিস্টেক করে, বাট এগুলোর মাঝেও আমরা অনেক বেটার ক্রিকেট খেলতেছি মনে করি। কিন্তু যে রান আউট নিয়ে এত প্রশ্ন, সে ব্যাপারে ক্রিকেটাররা উদ্বিগ্ন নন মোটেও। বলছেন শুধুই ভুল বোঝাবুঝি। ওইটা হয়তো একটা মিস্টেক হয়ে গেছে, এছাড়া কিছুই না। তা মনে হয় যে হ্যাঁ এটা অবশ্যই টার্নিং পয়েন্ট ছিল। সাব্বির আমি হয়তো আরো কিছু খেলতে পারলে ম্যাচটা ইজি হয়ে যেত। রান আউটটা হয়তো আমাদের ফ্যাক্ট হতে পারে, বাট এটা আনফর্চুনেটলি হয়ে গেছে। এটা আসলে এটা ম্যাচের মতো হইতে পারে। তেমন কিছু চিন্তা করি না, আসলে ভালো ক্রিকেটটা খেলার ইচ্ছা ছিল আমার। গেল 2 ম্যাচে বোলিং ভালো করলে ব্যাটিং ব্যর্থ, ব্যাটিং ভালো করলে বোলিং ব্যর্থ। এক কথায়
তাই টিম বাংলাদেশ হয়ে খেলতে পারছে না মাশরাফির দল। সিরিজ খোয়ানোর পর উপলব্ধি করতে পারছেন ক্রিকেটাররা। ফার্স্ট ওয়ানডেতে আমরা ব্যাটিং ভালো করছি, বোলিংটা ভালো হয় না, বাট লাস্ট ওয়ানডেতে বোলিংও ভালো করছে, ব্যাটিংটা ভালো হয় না। তার মানে দুইটা ওয়ানডে থেকে আমাদের টিমে অনেক কিছু আমরা বুঝতে পারছি। দুটো ম্যাচ হয় না, যদি এখন একটা ম্যাচ বাকি আছে, এখন টি-20 সিরিজ বাকি আছে, টেস্ট ম্যাচও বাকি আছে। হোপফুলি আমরা যেন এখানে এসে ভালো ওদের সাথে পাল্লা দিয়ে খেলতে পারি, এইটুকুই আমরা চেয়েছিলাম যে এখানে এসে আমরা ভালো ক্রিকেট খেলতে পারি আর কি। মানসিকভাবে একটু চাঙ্গা থাকতেই নিউজিল্যান্ড দলের মতো এদিন অনুশীলন করেনি বাংলাদেশ। শেষ বিকেলে তারা গিয়েছিল ন্যানসেলের ন্যাশনাল পার্কে স্বস্তি খুঁজতে। নিউজিল্যান্ডের মাটিতে পাড়া দেওয়ার পর থেকে একটি জয়ের খোঁজে ক্রিকেট জ্যোতিষীর কাছে যাবার উপক্রম বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। তবে কোনো ভাগ্যদেবীর সহায়তায় নয়, আহত বাঘেরা হোয়াইট ওয়াশ ঠেকাতে বদ্ধপরিকর। ন্যানসেলের টিম হোটেল থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, নিউজিল্যান্ড। দর্শক, এই মুহূর্তে নেলসনে আছেন সহকর্মী হুমায়ুন কবির রোজ। টাইগারদের প্রস্তুতির খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রোজ। মোমো, আপনাকে ধন্যবাদ। আমি এখন আছি বাংলাদেশের টিম হোটেলে, ট্রায়াল ওয়েলস হোটেলে। এখানে বাংলাদেশ টিম উঠেছে ন্যানসলে। কিছুক্ষণ আগেই মাশরাফি, সাব্বির, তাসকিন, তারপর মিরাজ, কামরুল ইসলাম, রাব্বি, ইবাদত, ওনাদের দেখেছি এদিক থেকে আসলে সামনে গিয়েছেন রাতে খাবার খেতে। আসলে এখানে আসলে 9টার পরেই আজকে সন্ধ্যা শুরু হয়ে যায়, 9টার মধ্যে সবাই আসলে রাতের খাবারটা খেয়ে নেন। যাওয়ার আগে ক্রিকেটারদের সাথে কথা হচ্ছিল আসলে কি অবস্থা। তো তাদের মাথায় কিন্তু কালকের ম্যাচটাকে ঘিরে তাদের পরিকল্পনা হচ্ছে। আর তার আগে আমি কথা বলেছি বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর সাথে। তিনি বলছেন যে আসলে কালকের যে কন্ডিশনটা থাকবে, আবহাওয়া অফিসের সাথে যোগাযোগ করে জানা গেছে কালকের কন্ডিশনটা বেশ ভালো থাকবে, সেক্ষেত্রে দলে একটা পরিবর্তন আসবে। তিনি কিন্তু আমাকে জানিয়েছেন মুস্তাফিজ খেলবে। কালকে মুস্তাফিজকে খেলানো হতে পারে, তবে কার পরিবর্তে খেলানো হবে সেটা আসলে পরিষ্কার করে তিনি বলেননি। তবে আমরা ধারণা করতে পারছি বা বিভিন্ন সোর্সের মাধ্যমে জানতে পেরেছি বা আমাদের অভিজ্ঞতা থেকে আমরা জানতে পেরেছি যে কালকে হয়তো সুভাষিস রায়ের কে বসিয়ে কালকে মুস্তাফিজকে খেলানো হতে পারে। এবং পুরো দল আসলে কোনো সুযোগ দিতে চায় না প্রতিপক্ষকে, বিন্দুমাত্র আসলে রিস্ক নিতে চায় না যে প্রতিপক্ষের কাছে হোয়াইট ওয়াশ হোক। কারণ আপনি জানেন মোমো, এর আগে 2013 এবং 2010 সালে এই নিউজিল্যান্ডকে কিন্তু বাংলাদেশ নিজেদের মাটিতে হোয়াইট ওয়াশ করেছিল। সেই ব্যাপারটা কিন্তু নিউজিল্যান্ডের মাথাতেও আছে, নিউজিল্যান্ড ক্রিকেটারদের মাথাতেও আছে যে আসলে ও একটা রিভেঞ্জ, অর্থাৎ আপনার প্রতিশোধ নেওয়ার সুযোগ তারা চাইবে। কারণ তাদের সামনে এটা একটা মুখ্য সুযোগ যে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করা, অন্তত একটু হলো একটু প্রতিশোধটা নেওয়া। নিউজিল্যান্ড ক্রিকেট দল যদিও আজকে আমাদের সাথে কথা বলেনি, কোনো গণমাধ্যমে কথা বলেনি, তবে আমরা জানতে পেরেছি তাদের বিভিন্ন অনলাইনে এরকম খবর এসেছে যে আসলে তাদের একটা সুযোগ, যারা পুরো দলটা নির্ভর আছে এবং ভালো ছন্দে আছে, এই ছন্দটা কাজে লাগিয়ে তারা চাচ্ছে আসলে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করতে। একটা বিষয় আসলে গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন সামাজিক মাধ্যমে কিন্তু একটা বিষয় খুব আলোচনা সমালোচনা হচ্ছে, সেটা হচ্ছে ইমরুল কায়েস এবং সাব্বির রহমানের যে রান আউটটা, এই ব্যাপারটা। এটা হচ্ছে যে ক্রিকেটারদের সাথে আলাদাভাবে কথা বলে দেখেছি বা বিভিন্ন সময় অন্যান্য ক্রিকেটারদের সাথে কথা বলেছি, কারণ কেউ চায় না আসলে ইচ্ছাকৃত আউট হয়ে যাক। আর যে আউটের বিষয়টা সেটা হচ্ছে আসলে সবার মাঝে একটা প্রেশার কাজ করে, চাপ কাজ করে যে আজকে আমার ভালো খেলতে হবে, আমার রান করতে হবে, তাহলে নেক্সট কয়েকটা ম্যাচে আমি একাদশের সুযোগ পাবো, এই বিষয়গুলো কাজ করে। অর্থাৎ তারা কিন্তু ইচ্ছাকৃত করেন না, কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে যে লেখাগুলো উঠছে বা লেখালেখি হচ্ছে, এটা কিছুটা হলো হয়তো প্রভাব ফেলে, এমনটা মনে হয়েছে এখানকার। তো সবকিছু মিলে দলের পুরো মনোযোগ আসলে কালকের ম্যাচটাকে ঘিরে, যাতে বছরের শেষ খেলাটা সুখর কিছু উপহার দিতে পারে বাংলাদেশের সমর্থকদের। এই ছিল আমার কাছে সর্বশেষ, ফিরছে আপনার কাছে। দর্শক, এতক্ষণ নিউজিল্যান্ডের নেলসন থেকে আমাদের সহকর্মী হুমায়ুন কবির রোজ জানাচ্ছিলেন বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের প্রস্তুতির সবশেষ খবর। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। সৃজনশীল পদ্ধতিতে পাশের হার বাড়লেও প্রশ্নবিদ্ধ শিক্ষার মান। প্রশ্ন নয়, শিক্ষাকে সৃজনশীল করার পরামর্শ বিশেষজ্ঞদের। গোল্ডেন এ প্লাসের অসুস্থ প্রতিযোগিতায় এখনো কোচিং নির্ভর শিক্ষার্থীরা। ফায়দা নিচ্ছে এক শ্রেণীর শিক্ষক, ব্যবস্থা নেওয়ার কথা বললেন শিক্ষামন্ত্রী। 31st নাইটকে ঘিরে জমজমাট পর্যটন শহর কক্সবাজার। থাকছে 3 দিনের বিচ কার্নিভাল, বাড়ছে পর্যটকদের আনাগোনা। রাজধানীর পূর্বাঞ্চলে আগামী বছর শুরু হচ্ছে বাণিজ্য মেলার স্থায়ী কমপ্লেক্স নির্মাণ কাজ।
অর্থের অপচয় কমলেও যোগাযোগের সুব্যবস্থা না হলে মিলবে না সুফল বলছে সংশ্লিষ্টরা। এবং নিজেদের ভুল শুধরে নেলসনের সিরিজের শেষ ম্যাচে হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্যেই ভোরে মাঠে নামবে টাইগাররা। সিরিজ জয়ের পর নির্ভার নিউজিল্যান্ড। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।